আমাদের ২ বছরের সংসার। আমরা একই ডিপার্টমেন্টে পড়তাম। ১ বছর প্রেমের পর পরিবারের অমতে গিয়ে বিয়ে করি কাবিরকে। আমি যখন প্রেগন্যান্ট ৬ মাস চলছে, এমন সময় আমি জানতে পারি কাবির তার ডিভোর্সি কাজিনের সাথে পরকীয়ায় জড়িয়েছে। আমার মোবাইলে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলো দেখতে আমি জাস্ট অবাক হয়ে চেয়ে রইলাম। আমার হাত-পা রীতিমতো কাঁপতে লাগলো। মাথা জিম ধরে পাথর হয়ে রইল। দিনের আলোয় জ্বলজ্বল করতে থাকা পুরো পৃথিবী অন্ধকার হয়ে এলো। একটা মানুষ যাকে আমি আমার সবটুকু দিয়ে বিশ্বাস করি, যাকে আমি ভালোবাসি, যার জন্য আমি আমার পরিবারকে কষ্ট দিয়েছি, সেই লোকটা আমাকে ঠকাচ্ছে এটা মেনে নিতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। দম আটকে আসছিল। দুহাতে বুকে চেপে শ্বাস টানার চেষ্টা করলাম। যখন দেখলাম বছর খানেক ধরে তাদের সম্পর্ক, তখন আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলো, কিন্তু আমি পারলাম না। কান্নারা দলা পাকিয়ে গলায় আটকে রইল। পুরো একটা বছর কাবির আমাকে ঠকিয়ে গেছে, সেটা আমি একটুও টের পাইনি। আমাকে বুঝতেই দেয়নি যে হাত পরম ভালোবাসায় আমাকে ছুঁয়েছে, যে ঠোঁট জোড়ো আমার কপালে ভালোবাসার পরশ এঁকেছে, যে বুকে মুখ গুজে আমি ঘুমিয়েছি প্রতি রাতে, সেই হাত, সেই ঠোঁট, সেই বুকে অন্য নারীর স্পর্শ লেগে আছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার পুরো পৃথিবী যেন থমকে গেল। পুরো আমি যেন ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। যে লোকটা একটু আগেও আমার কোলে মাথা রেখে বলছিল, "দিয়া, আমি তোমাকে ভীষণ ভালোবাসি।" সেই লোকটা অন্য নারীকেও নিশ্চয়ই একই কথাটাই বলে এসেছিল। এসব দেখার পর আমি ওয়াশরুমে গিয়ে চিৎকার করে কেঁদেছিলাম। এমন ভারী শরীর, সেদিন বিন্দু পরিমাণ শক্তি ছিল না। তারপর নিজের অনাগত সন্তানের কথা ভেবে শান্ত হই, শক্ত হই। তারপর আমি আর কাঁদিনি। রাতে কাবির বাসায় ফিরলে সবটা বলে কাবির প্রথমে মানতে নারাজ। সে বেশ রাগ দেখালো। পরবর্তীতে প্রমাণস্বরূপ আমি তাদের তাদের ছবিগুলো দেখালে সে অস্বীকার করে তার কাজিনের সাথে তার সম্পর্ক। কাজিনকে তার প্রথম থেকেই ভালো লাগতো। কাজিনের বিয়ে হয়ে যাওয়ায় তখন তাকে ভুলে আমার সাথে রিলেশনে জড়িয়েছিল। তারা বিয়ে করেছে ২ মাস আগে। এখন সে আমার সাথে থাকতে চায় না। শুধুমাত্র বাবার ভয়ে আমার সাথে আছে। কাবিন কাবির সেদিন আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেছিল। গায়ে পর্যন্ত হাত তুলেছিল। বাবার রাজকন্যা ছিলাম। কোনো কিছুর কমতি ছিল না। অথচ কাবিরকে বিয়ে করে আমি ভাড়া বাসায় থেকেছি। বেশ বিলাসিতায় বড় হয়েছি। কাবিরকে বিয়ে করে কত কিছুই না সহ্য করেছি। বেবি হওয়ার পর কাবির একটা বারের জন্যই বেবিকে দেখতে আসেনি। আমার মাঝে মাঝে নীরার জন্য বেশ খারাপ লাগে। এমন একটা লোক তার বাবা, অথচ এইটুকু মেয়ের বাবাকে নিয়ে কত কথা কত কি। নিজের জন্য আমার কখনোই কষ্ট হয় না, আমার শুধু মেয়েটার জন্য কষ্ট হয়। বলেই থামল দিয়া। পরনে খয়েরি রঙের থ্রি-পিস, ফর্সা ফর্সা চেহারা বেশ চকচকে করছে। নাকে জ্বলজ্বল করছে ডায়মন্ডের নাকফুল। আনাজ তাকিয়ে রইল মেয়েটার দিকে। নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে। নীরা গুটি গুটি পায়ে দৌড়ে এলো। মেয়েটার বয়স ২ বছর। কাফের ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে এনেছে। ছোট ছোট হাত এগিয়ে দিয়ে বলল, "মাম, ভালোবাসি।" মেয়েটার মুখে প্রায় ঘণ্টাখানেকের পর হাসি ফুটল। আনাস মুগ্ধ চোখে দেখল দূর থেকে। মেয়েটাকে হাসলে বেশ অপূর্ব লাগে। দিয়া নীরাকে কোলে তুলে নিয়ে তারা ফুলো ফুলো গালে চুমু এঁকে দিল। বলল, "মাম্মা নীরাকে খুব ভালোবাসি।" নীরা খিলখিল করে হাসল। টেবিলে রাখা গ্লাস নিয়ে খেলায় ব্যস্ত হলো। এতক্ষণ যাবৎ সবটা শুনছিল মীরা। মীরার চোখ জ্বলজ্বল করছে। সে দৃঢ় গলায় বলল, "তুমি কাবিরকে সহজে কেন ছেড়ে দিলে?" দিয়া হাসল, বলল, "যারা তোমাকে চায় না তাদের থেকে সরে আসাই উত্তম।" মীরা চট করে দিয়ার হাত টান দিয়ে নিল, গাল ছুঁয়ে দিয়ে বলল, "বেশ করেছ, শয়তানটা তোমার যোগ্য নয়।" দিয়া স্বভাবসুলভ হাসল। মীরা বলল, "তুমি ভীষণ কিউট।" দিয়া, "তুমি ভীষণ মিষ্টি।" নীরা চট করে গাল ফুলিয়ে বলল, "নিমা মিত্তি না?" মীরা নীরার গাল টেনে বলল, "নীরা তো ভীষণ মিষ্টি, একদম চিনির মতো।" নীরা কিলকিল করে হাসল। তখনই এগিয়ে আনাস চৌধুরী। দিয়া সোজা হয়ে বসল। দিয়া বলল, "তো মিস্টার আনাস হানাফ চৌধুরী।" "আনাস জি।" "দিয়া,
আমার অতীত সম্পর্কে নিশ্চয়ই আপনাকে জানানো হয়েছিল, তাই তো? আনাস বলল, হ্যাঁ, জানানো হয়নি। দিয়া আবারও হাসল। সে জানত তার পরিবার থেকে দিয়ার অতীত তাদেরকে জানানো হয়নি। তাই তো জানাতে এসেছে দিয়া। দিয়া, আপনি বিয়েটা করছেন না। আমি আপনি আপনার পরিবারকে জানিয়ে দিবেন। আনাস কপালে কপাল চুলকালো। দিয়া আবারও বলল, আমি চাইছি না আমার পরিবার আমার উপর অসন্তুষ্ট হোক। ওরা চাইছে আপনার সাথে আমার বিয়েটা হোক। এখানেও জোর করেই পাঠিয়েছে। আনাস, ও দিয়া, আপনি নিশ্চয়ই একজন ডিভোর্সি এক বাচ্চার মাকে বিয়ে করতে চাইবেন না। আমার পরিবার আপনাদের আমার আমার পরিবার আপনাদের আমার অতীত সম্পর্কে জানায়নি, আর আমি চাই না কোনো সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু হোক, তাই আমিই জানালাম। আর যখন আপনি সত্যিটা জেনেছেন, এবার নিশ্চয়ই এই বিয়েটা হবে না। আনাস দুহাত বুকে গুজে বসল। দিয়া যা বোঝার বুঝে গেল। একজন অবিবাহিত সুদর্শন পুরুষ, যার টাকা পয়সার কোনো কমতি নেই, এত বড় বিজনেসম্যান নিশ্চয়ই একটা বাচ্চার মাকে বিয়ে করবে না। দিয়া এটাই চায়। দ্বিতীয়বারের মতো কোনো সম্পর্কে জড়াতে চায় না সে। নীরাকে নিয়েই থাকতে চায়। তবে বাড়ির লোকজন জোর করছে বিয়ের জন্য। দিয়ার বাবা অনেকদিন পর কাল রাতে দিয়ার সাথে কথা বলেছে। সে চায় দিয়া এই বিয়েটা করুক, নতুন করে জীবন শুরু করুক, জীবনটা সুন্দর করে গুছিয়ে নিক। দিয়া বাবার মুখের উপর না করতে পারেনি। তবে সে বিয়েটাও করতে চায় না। দিয়া উঠে গেল নীরাকে নিয়ে। দৃঢ় গলায় বলল, ভালো থাকবেন। আনাস বসে রইল। মীরা বলল, এখনই চলে যাবে? নীরা, চলে যাব এখনই। নীরা মায়ের আঙ্গুল চেপে আদো আদো গলায় বলল, মিলা তাতা। মীরা হেসে উঠল। নীরার কপালে চুমু এঁকে দিল। কাকতালীয়ভাবে মীরার সাথে নীরার নামের বেশ মিল। বাচ্চা মেয়েটাকে মীরার ভীষণ পছন্দ হয়েছে। নীরা আনাসকে বলল, আন্তেল তাতা। আনাস হাসল, দৃঢ় গলায় বলল, টাটা। ওরা চলে যেতে পা বাড়াতেই আনাস পিছু ডেকে বলল, আপনিও ভালো থাকবেন মিস। দিয়া পিছু ফিরে বলল, নাফিয়া বিনতে জাওয়াদ। আনাস বলল, ওকে মিস নাফিয়া, খুব তাড়াতাড়ি দেখা হবে। দিয়া নীরাকে কোলে নিয়ে হাসলো, দৃঢ় গলায় বলল, অবশ্যই, একই শহরে যখন থাকি অবশ্যই দেখা হবে। দিয়া বাসায় ফিরে বেশ শান্ত হয়ে বসলো। এবার অন্তত শান্তিতে থাকা যাবে কদিন। নীরা বাসায় ফিরে নুহাসকে ডেকে উঠল, নসো ভাই। নুহাস ড্রেসিং রুমের ফ্লোরে বসে ভিডিও গেম খেলছিল। নীরা ছোট ছোট পায়ে দৌড়ে গেল, নুহাসের গলা জড়িয়ে ধরল। নুহাস নীরাকে এক হাতে ধরল, গেম খেলা রেখে বলল, কোথায় গিয়েছিলে? নীরা আদো আদো গলায় বলল, বেলাতে। নুহাস, কখন? নীরা নুহাসকে ধাক্কাতে ধাক্কাতে বলল, উতো উতো, কাঁধে উঠবো। নুহাস উঠে দাঁড়ালো। নীরা নুহাসের গলা জড়িয়ে ফিটে উঠে বলল, হাতো হাতো নিমা, এখন উলবে। নুহাস হাসলো। সে দৃঢ় পায়ে হাঁটতে লাগলো, দৃঢ় গলায় বলল, কখন গিয়েছিলে? নীরা, একটু আগে। কথা বলো না নিমা, কথা বলবে না। নীরা বেশ এক্সাইটেড। এভাবে নুহাসের পিঠে ঘুরতে ওর বেশ ভালো লাগলো। নুহাস ওর মামাতো ভাই, এবার ক্লাস 3-তে পড়ছে। নুহাস বেশ শান্ত ভদ্র ছেলে, ছাত্র হিসাবেও বেশ ভালো। ও বাড়িতে যতটুকু হইচই সবটা নীরাকে ঘিরে। নুহাস তো উঁচু গলায় কথাটাও বলে না কখনো। এই যে মেয়েটা কখন নুহাসের পিঠে চড়ে খিলখিল করে হাসছে, চিকন কণ্ঠে চেঁচিয়ে বলছে, নিমা উলছে, নিমা আকাশে উলছে। মুমতাহিনা নীরার গলা শুনে রুম থেকে বের হলো। নুহাস নীরার কাছে গিয়ে নীরার গলা টেনে বলল, এই ফাঁকা বুড়ি, আমার ছেলে কি তোর দানা? যখন তখন ফিটে উঠে উড়িস কেন? নীরা চট করে বলল, নিমা কথা বলবে না, নিমা উলবে। মুমতাহিনা হেসে উঠল। নীরার গাল টেনে নুহাসকে বলল, সাবধানে হেঁটো, যেন পরে যেও না আবার। মুমতাহিনা দিয়ার পাশে বসে উৎসাহিত গলায় শোধালো, কি হলো? কেমন দেখলে আনাস সাহেবকে?
দিয়া স্বাভাবিক গলায় বলল, আনাস সাহেব বেশ সুদর্শন, দেখে যথেষ্ট ভদ্রলোক মনে হলো। মমতাহিনা মুচকি হাসল, বলল, তাহলে? দিয়া বলল, তাহলে কি? মমতাহিনা হেসে বলল, কথা আগাবে? দিয়া মাথায় এক হাত রেখে চোখ বুজে বলল, আমি আমি জানি অনাস সাহেব বেশ ভদ্রলোক, তবে বিয়েটা আমি করতে চাই না ভাবি, দ্বিতীয় কোনো সম্পর্কে জড়াতে চাই না। মমতাহিনা বাবাকে কি বলবে? দিয়া দৃঢ় গলায় বলল, আমাকে কিছু বলতে হবে না, যা বলার আনাস সাহেবই বলবেন। ওনার মতো একজন লোক নিশ্চয়ই একজন ডিভোর্সি এক বাচ্চার মাকে বিয়ে করবে না। বাবা ওনাদের থেকে আমার অতীত আমার নীরাকে গোপন রেখেছিল, সত্যিটা জানার পর আনাস সাহেব নিজেই বিয়েটা ভেঙে দেবেন, তাই বাবাকে আবার আমার কিছু বলতে হবে না। মমতাহিনা কিছুক্ষণ চুপ করে বসে রইল, পরপর বলল, তুমি কি এখনো কাবিরকে ভালোবাসো? দিয়া চোখ মেলে বাবির পানে তাকালো। ভালোবাসে? কাবিরকে দিয়া ভালোবাসে? ওহ, ভালোবাসা না, বরং ঘৃণা করে। কাবিরের মতো লোককে কি ভালোবাসা যায়? দিয়া আসলে সম্পর্কে জড়াতে ভয় পায়, কাউকে দ্বিতীয়বারের মতো বিশ্বাস করতে ভয় পায়, কাউকে ভীষণ আপন ভাবতে ভয় পায়। দিয়া আসলে সম্পর্ক, বিয়ে, ভালোবাসা বিষয়গুলো নিয়ে দ্বিধায় আছে। আসলে কি পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু আছে, নাকি সব মোহ? মুমতাহিনা দিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, দিয়া তুমি ভুল করছো, তোমার সিদ্ধান্ত ভুল। তুমি একজনের জন্য তোমার বাকিটা জীবন কেন নষ্ট করবে? তুমি যার জন্য কষ্ট পাচ্ছ সে তো দিব্যি সুখে আছে, তাহলে তুমি কেন তাকে ভেবে কষ্ট পাবে? তুমি কেন তোমার অতীত আঁকড়ে বাঁচবে? দিয়া মৃদু হাসল, বাবির কাঁধে মাথা রেখে দৃঢ় গলায় বলল, ভাবি, যারা আমাদের ভালোবাসে না, আমরা কেন সেই মানুষগুলোকে অত্যাধিক ভালোবাসি? তাদেরকে কেন নিজের থেকে বেশি বিশ্বাস করি? ওরা যে আমাদের বিশ্বাস ভেঙে চুরে আমাদের চূর্ণ বিচূর্ণ করে দেয়। মুমতাহিনা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটাকে দেখলে তার কষ্ট হয়। জাওয়াদ সাহেব, ইমাদ তেমন দিয়ার সাথে কথা বলে না, তবে হ্যাঁ, তারা নীরাকে ভীষণ স্নেহ করে। দিয়া অবশ্য নিজের মেয়ের জন্য এ বাড়িতে রয়ে গেছে, অন্তত তার মেয়েটা তো ভালো আছে। বাবার আদর না পেলেও মামার আদর পাচ্ছে, এটাই কি অনেক অনেক না? দিয়া কিছুক্ষণ চুপ করে বসে রইল। নীরা সুহাসের সাথে বসে আছে। নুহাস কয়েকবার বলে দিচ্ছে, বলো এ বি সি ডি। নীরা বারবার বলছে, ইবিচিটি। দিয়া বলল, আমি রুমে যাচ্ছি। নুহাস নীরাকে নিয়ে রুমে আসো বাবা। নুহাস নীরাকে নিয়ে চলে গেল। মমতাহিনা বলল, দিয়া তুমি কিন্তু আনাস সাহেবকে নিয়ে ভাবতে পারো, উনি বেশ ভদ্রলোক, যতটুকু তোমার বায়ার থেকে জেনেছি। তুমি ভালো থাকবে। দিয়া যেতে যেতে বলল, ভাবি, আমি কাউকে নিয়ে ভাবতে চাচ্ছি না, আর এই বিয়েটাও হচ্ছে না। আমি শুধু নীরাকে নিয়ে ভাবতে চাচ্ছি। সামনে এক্সাম, আপাতত সেটা নিয়েই ভাবছি। মমতাহিনা চেয়ে রইল। জোর করে লাভ নেই, সে জানে। এতবার বলার পর দিয়া আনাস সাহেবের সাথে দেখা করতে গিয়েছিল, তখনই বুঝেছিল বিয়েটা হবে না। কারণ আর যাই হোক, দিয়া বিয়ে করবে বলে আনাসের সাথে দেখা করতে যায়নি। রাতের খাওয়া শেষে কেবলই রুমে এসে বসেছিল দিয়া। নীরা নুহাসের সাথে আছে। দিয়া রুম থেকে বের হয়ে নিচে আসলো। দিয়ার বড় ভাই ইমাদ আহসান একটু আগে বাসায় ফিরেছে। ড্রয়িং রুমে জাওয়াদ সাহেব, ইমাদ কিছু নিয়ে কথা বলছে। দিয়া কিচেনে গিয়ে পানি খেলো, সবাইকে বেশ সিরিয়াস দেখাচ্ছে। দিয়া জানে কি নিয়ে কথা হচ্ছে। মাসখানেক আগে বিজনেস সূত্রে আনাস আহনাফের সাথে পরিচয় হয় ইমাদের। আনাস সাহেব নিশ্চয়ই বিয়েতে না করেছে, তাই সবার মুখের অবস্থা এমন। দিয়ার কোনো মাথা ব্যথা নেই, সে চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। নুহাসের রুমে গিয়ে দেখলো নুহাস পড়তে বসেছে। নীরা ঘুমিয়ে গেছে। নুহাসের নিজের বিছানায় বেশ গুছিয়ে শুয়ে দিয়েছে নীরাকে। দিয়াকে দেখে নুহাস উঠে এসে বলল, মাত্র ঘুমালো ফুফি? দিয়া নুহাসের মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, জানি তো বাবা, এতক্ষণ এর চেঁচামেচি শোনা যাচ্ছিল।
ফুপির কথায় হাসলো, ভীষণ স্নিগ্ধ হাসি। দিয়া নীরাকে কোলে তুলে নিল। এটা নীরার নিত্যদিনের অভ্যাস। নুহাসকে জ্বালাতন না করে নীরা ঘুমায় না। দিয়া ঘুমন্ত নীরাকে নিয়ে নিজের রুমে চলে গেল। নীরাকে বিছানায় শুইয়ে দিতে হন্তদন্ত হয়ে মুমতাহিনা রুমে ঢুকলো। দিয়া বেশ অবাক হলো, বলল, কি হয়েছে ভাবি? মুমতাহিনা বেশ উত্তেজিত গলায় বলল, দিয়া, আনাস সাহেব। দিয়া কপাল কুঁচকালো, বলল, কি হয়েছে আনাস সাহেবের? ও বিয়েতে না করেছে, তাই তো? মুমতাহিনা দুদিকে মাথা নেড়ে বলল, আনাস সাহেব কাল আসছে। দিয়া বুঝলো না, আনাস সাহেবরা কাল কেন আসবে? গুল গুল চোখ করে তাকালো, বলল, কেন আসবে? মুমতাহিনা বলল, ওনারা কাল কাবিন করতে আসবে। দিয়া যেন আকাশ থেকে পড়ল, এইসব কি? সে বলল, কিন্তু ভাবি, আমি বিয়েটা করতে চাই না। মুমতাহিনা, কিন্তু তুমি বাবাকে কথা দিয়েছো দিহা? বাবা কাল ওনাদের আসতে বলেছে। দিয়া বিছানায় বসে পড়ল। আনাস সাহেব কেন এমন করছে? দিয়া এখন কি করবে? বাড়িতে বেশ আয়োজন করা হয়েছে। দিয়া কি করবে ভেবে পাচ্ছে না। বাবা ফের কথা দিয়েছিল, জাওয়াজ সাহেব যেটা বলবে দিয়া সেটা শুনবে। দিয়া ভেবেছিল আনাস সাহেব সবটা জানার পর নিজেই বিয়েটা ভেঙে দিবে, কিন্তু আনাস সেটা করছে না। বরং আজ সন্ধ্যায় খাবিন। বাড়িতে সবাই ব্যস্ত। বাড়িতে এত আয়োজন, নীরা বেশ খুশি। সে সারা বাড়ি দৌড়াচ্ছে। একটু পর রুমের বাইরে থেকে ভেসে আসছে নীরার কিলকিল করে হাসির শব্দ। দিয়া চোখ বুজে শ্বাস টানলো। নীরার থেকে দূরে থাকতে পারবে না দিয়া, কখনোই না। আর বিয়ে মানেই নীরা থেকে দূরে সরে যাওয়া অসম্ভব। সে বাবির থেকে আনাসের নাম্বার নিয়ে তড়িঘড়ি করে ফোন করলো। পুরো রুম জুড়ে পায়চারি করছে দিয়া। কয়েকবার রিং হতে ওপাশ থেকে ভেসে এলো ভীষণ শান্ত কণ্ঠস্বর, আসসালামু আলাইকুম। জি বলুন নাফিয়া। নাফিয়া চমকালো ভীষণ। লোকটার কাছে তার ফোন নাম্বারও আছে। সে অবাক হচ্ছে ভীষণ। তৎক্ষণাৎ কোনো কিছু বলতে পারছে না। আনাস আবারও শান্ত গলায় ডেকে উঠল, মিস নাফিয়া। নাফিয়া জোরে শ্বাস টানলো, চিবুক গিলে ব্যস্ত গলায় বলল, আমি কি আপনার সাথে দেখা করতে পারি আনাস সাহেব? আনাস ওপাশের উত্তেজনা টের পাচ্ছিল। সে দৃঢ় গলায় বলল, হুম, অবশ্যই। দিয়া, আপনি কি আসতে পারবেন? আনাস কফি টি টেবিলে রেখে মৃদু হাসলো, বলল, আপনি কি আমাকে এখনই যেতে বলছেন? দিয়া চট করে বলল, হুঁ। আনাস এবার না হেসে পারল না। মেয়েটা বড্ড বোকা। সে ঠোঁট কামড়ে দৃঢ় গলায় বলল, বিকেল পর্যন্ত একটু ওয়েট করবেন প্লিজ। দিয়া বলল, আপনাকে আমার এখনই প্রয়োজন আনাস সাহেব। আনাস বেলকনিতে দাঁড়িয়ে বিড়বিড়িয়ে বলল, আর আপনাকে আমার সারা জীবনের জন্য। দিয়া শুনল না। সে বলল, হুঁ, কিছু বললেন? আনাস চুলে হাত চালাতে চালাতে বলল, হুম। কোথায় আসবো? দিয়া চট করে বলল, সেদিনের ক্যাফেতে আসবেন? আনাস বলল, হুম, অবশ্যই। দিয়া কিছুটা শান্ত হলো, বলল, ধন্যবাদ। নীরা নুহাসের সাথে মেয়েটা এত পাজি, সে নুহাসের সাদা পাঞ্জাবিটাতে রং লাগিয়ে দিয়েছে। মুমতাহিনা সেটা দেখে একটু বিরক্ত হলো। নীরার পরনের লাল ফ্রক মেয়েটাকে এত কিউট লাগছে। মুমতাহিনা রাখতে গিয়েও রাখতে পারল না। তবুও রাগ দেখাতে বিছানা থেকে নামিয়ে দিল। ধমকে বলল, এটা কি করেছো নীরা? নুহাস নিজের নতুন জামার পাঞ্জাবির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মুমতাহিনা দ্রুত পাঞ্জাবি ধুতে নিয়ে গেল। নুহাস কিছুক্ষণ চুপচাপ বসে রইল। নীরা গাল ফুলিয়ে টুট উল্টে রুমের এক কোণে দাঁড়িয়ে আছে, কেঁদে দিবে এমন ভাব। চোখ দুটো টলমল করছে। নুহাস মেয়েটাকে টেনে বিছানায় বসিয়ে দিল। নীরা গাল ফুলিয়ে বলল, তুমি একদম মাপবে আমায় নুস ভাই। নুস বলল নুহাস বলল, হ্যাঁ, মারবো তোমায়। নীরা চোখ ফিটফিটিয়ে বলল, আমায় সত্যি মারবে? নুহাস নীরা গাল টেনে বলল, দুষ্টুমি করলে মারতে হয়। নীরা এবার টুল উল্টালো, ছোট ছোট হাত এগিয়ে দিয়ে বলল, নিমা দত্ত করেছি, মারলো আমায়। নুহাস এবার হাসলো। নীরা আবারও বলল, মারলো আমায় নুস ভাই। নুহাস মারল না। নীরা বলল, মাপবে না? নুহাস দুদিকে মাথা নেড়ে বলল, না। নিমা এবার দাঁত বেত করে কিক কিক করে হেসে বলল, নিমা দত্ত কলেনি।
নুহাস বলল নুহাস বলল, করেছো, তবে এবারের মতো মাফ করে দিলাম তোমাকে। চুপচাপ বসে থাকবে, উঠবে না একটুও, বুঝেছো? নীরা মাথা মাথা উপর থেকে নিচ করে আলতো করে বলল, আত্মা। নুহাস ওয়াশরুমে গিয়ে উকি দিল। দিয়া, আপনি বিয়েটা কেন করছেন আনাস সাহেব? দিয়া, আপনি বিয়েটা কেন করছেন আনাস সাহেব? আনাস দুহাত বুক গুজে নির্লিপ্ত কণ্ঠে বলল, বিয়ে মানুষ কেন করে? দিয়া হকচকালো, থতমত এদিক ওদিক তাকালো, নিজেকে সামলে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই না। আনাস, আমি চাচ্ছি। দিয়া, আমি চাচ্ছি না। আমি আপনাকে আমার অতীত, আমার মেয়ের সম্পর্কে সবটা জানিয়েছি। তারপরও দিয়াকে থামিয়ে দিয়ে আনাস দৃঢ় গলায় বলল, আমি আপনাকে, নীরাকে এবং আপনার অতীতকে সাদরে গ্রহণ করে আমার জীবনে স্বাগত জানাচ্ছি, মিস নাফিয়া বিনতে জাওয়াত। দিয়া হতভম্ব হয়ে চেয়ে রইল, লোকটা কেন এমন করছে। সে শক্ত গলায় বলল, আমি চাচ্ছি না, আপনি বিয়েটা ভেঙে দিন। আনাস কফিতে চুমুক দিয়ে শান্ত গলায় বলল, আমাকে বিয়ে না করার কারণ জানতে পারি? দিয়া এবার কাঁপা গলায় বলল, কারণ আমি দ্বিতীয় কোনো সম্পর্কে জড়াতে চাই না। আমার পক্ষে দ্বিতীয়বার কাউকে ভালোবাসা সম্ভব নয় আনাস সাহেব। আনাস মেয়েটাকে দেখলো, পরনে আজ কালো বোরকা হিজাব। আনাস আনাস, আপনাকে ভালোবাসতে হবে না। আপনি আমার সাথে সারা জীবন থেকে যাবেন, বাকিটা আমার দায়িত্ব। দিয়া এবার লম্বা শ্বাস টানলো। কি হচ্ছে তার সাথে? না চাইতে আল্লাহ কেন তাকে দ্বিতীয়বার সম্পর্কে জড়াতে চাচ্ছেন? দিয়া বলল, বোঝার চেষ্টা করুন, আমার পক্ষে নীরাকে ছাড়া বাঁচা অসম্ভব। আনাস এবার কপাল কুঁচকালো, গম্ভীর গলায় বলল, নীরাকে ছেড়ে কেন বাঁচবেন? নীরা অবশ্যই আপনার সাথেই থাকবে। দিয়া, কিন্তু আনাস এবার চট করে দিয়ার ঠোঁটে আঙ্গুল চেপে ধরল। আকস্মিক ঘটনা, দিয়া হতভম্ব হয়ে গেল, বড় বড় চোখ করে তাকিয়ে রইল। আনাস এবার কিছুটা এগিয়ে এগিয়ে এলো, শান্ত গলায় শুধালো, এই কারণগুলো ছাড়া আপনাকে আপনার আমাকে নিয়ে কোনো অভিযোগ আছে? দিয়া এবার দুদিকে মাথা নেড়ে জানালো, লোকটা অবশ্যই পারফেক্ট। আনাস মাথা নেড়ে বলল, দ্যাটস গ্রেট, লেটস মিট দিস আফটারনুন। সেদিন বিকেলে তড়িঘড়ি করে দিয়ার কাবিন হয়ে গেল। দিয়া জাস্ট পুরোটা সময় অবাক হয়েছিল। ক্যাফে থেকে ফেরার পর আনাসের একটা কথাই শুধু মুখে মনে পড়ছিল, দিয়া সবটা জানানোর আগে লোকটা দিয়ার সম্পর্কে সবটা জানতো। সে সবটা জেনে শুনেই বিয়ের কথা বলেছিল, কিন্তু কেন? কেটে গেছে ১ সপ্তাহ। কাবিন হওয়ার পর এ বাড়ির লোকজন বেশ খুশি। জাওয়াদ সাহেব পারলে মেয়েকে মাথায় তুলে রাখেন। এই বাড়ির সকলের আনাজকে ভীষণ পছন্দ, এমনকি নীরারও। জাওয়াদ সাহেব মেয়েকে ভালোবাসতেন না এমন না, ভালোবাসতেন, এখনো বাসেন। দিয়া ওনার বেশ আদরের মেয়ে। তবে যেদিন জাওয়াদ সাহেবের অমতে গিয়ে বিয়ে বিয়ে করল দিয়া, জাওয়াদ সাহেব সেদিন মেয়ের সুখে হার্ট অ্যাটাক করেছিল। ইমাদ অবশ্য বোনের প্রতি বেশিদিন রাগ করে থাকতে পারেনি। সেদিন দিয়ার মনে হয়েছিল সে কাজটা ঠিক করেছিল। তবে যখন শুনল তার বাবা তার জন্য হসপিটালে, সেদিন পুরো রাত কেঁদেছিল। অবশ্য কাবির তখন দিয়াকে বুকে জড়িয়ে নিয়েছিল, আর কত আর কত শত কত শত কথা বলে দিয়াকে শান্ত করার চেষ্টা করেছিল, মাথায় চুমু এঁকে দিয়েছিল বেশ আদরে। দিয়ার কান্নায় সেদিন নিজেও কেঁদে ফেলেছিল, বলেছিল, কেঁদো না দিয়া, আমি তো আছি তোমার সাথে। অথচ সেই মানুষটা এখন দিয়ার সাথে নেই, সেই মানুষটা তার কথা রাখেনি। দিয়া জানে একসময় কাবির তাকে ভালোবেসেছিল, তবে সেই ভালোবাসা যে ক্ষণস্থায়ী ছিল সেটা দিয়া বুঝতে পারেনি। আচ্ছা, কাউকে এভাবে কিছু মুহূর্তের জন্য ভালোবাসা যায়? কাবিরের ভালোবাসা কি ভালোবাসা ছিল? দিয়া ফুঁস করে শ্বাস করে ফেলল। ছাদের রেলিং ঘেঁষে সন্ধ্যার আকাশ দেখছে। আকাশে বিশাল বড় রক্তিম সূর্য ডুবে যাচ্ছে। পাখিরা দল বেঁধে বাসায় ফিরছে। নীরা ছাদের দোতলায় বসে নুহাস ধীরে ধীরে দোতলায় তুলছে। নীরা নীরা দোলনা আঁকড়ে আদো আদো গলায় বলল, আত্মু দোলে দাও নসবাই, দোলে দাও। নুহাস গতি বাড়ালো না, সে দৃঢ় গলায় বলল, পড়ে যাবে। নীরা জেদ দেখিয়ে বলল, পড়ব না, দুলে দাও।
নুহাস দিতে নারাজ, বলল, পড়ে গেলে ব্যথা পাবে। নীরা কিছুতেই শুনবে না, সে ঠোঁট ফুলে উল্টে কেঁদে উঠল। নুহাস এবার কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। ছেলেটার ভীষণ ধৈর্য, বড় হলে একজন অতি ভদ্র দায়িত্ববান ছেলে হবে। নীরা এবার দোলনায় দাঁড়িয়ে রইল। নুহাস ওকে দোলনা থেকে নামিয়ে নামিয়ে দিল। নীরা হাত ধরতে নিলে নীরা গাল ফুলিয়ে ফুলিয়ে ভাঙা গলায় বলল, নিমা নোস বাইকে আল ভালোবাসতো না। নুহাস এবার হাসলো, বলল, ওকে আমিও বাঁচবো না, বলে চলে যেতে পা বাড়ালো। নীরা এবার হাত পা চড়িয়ে ছিটিয়ে কাঁদতে লাগলো। নুহাস কেন তাকে ভালোবাসবে না? কেন? সে ছাদে বসে পড়ল। নুহাস ফিরে এসে বলল, কাঁদছো কেন? তুমি নিজেই তো বললে। দিয়া এবার মেয়ের চেঁচামেচিতে এগিয়ে এলো, মেয়েকে কোলে তুলে নিল, বলল, কাঁদছো কেন? নীরা ঠোঁট উল্টে গাল ফুলিয়ে বলল, নসু ভাই নিমাকে ভালোবাসবে না আল। দিয়া এবার হেসে উঠল। এই মেয়েকে নিয়ে কোথায় যাবে দিয়া, পাকা বুড়ি একটা। সে নীরার গাল টেনে বলল, তুমি নুহাসকে জ্বালাতন করো বলেই ভালোবাসবে না। নীরা, নিমা জ্বালায়? দিয়া, হুম। নীরা এবার নুহাসের দিকে তাকিয়ে বলল, নিমা আল ভালোবাসবে না, আল জ্বালাবো না, ভালোবাসবে? নুহাস এবার উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হুম। নীরা এবার কিলকিলিয়ে হেসে উঠল। দিয়ার কোল থেকে নেমে নেমে গিয়ে নুহাসের হাত চেপে ধরল। চারপাশে আজান দিচ্ছে, ওরা ছাদ থেকে নেমে গেল। আপনি কি একটু ব্যালকনিতে আসবেন নাফিয়া? দিয়া কে এসে পড়তে বসেছিল মাত্রই তখনই কল করলো আনাস। তাদের বিয়ের বাকি আছে 1 মাস। আনাসের ব্যবসার জন্য তাকে সিলেটে যেতে হয়েছে। ও বাড়ি থেকে অনেকেই কল করে দিয়াকে, মীরা তো একটু পরপরই কল করবে। মেয়েটাকে দিয়ার বেশ ভালো লেগেছে। দিয়া জানে লোকটা সিলেটে আছে, কাবিনের রাতে সিলেটে চলে গেছে। দিয়া একটু অবাক হলো, লোকটা সিলেটে ছিল না। দিয়া যতটুকু শুনেছে, লোকটার কাজের ভীষণ প্রেশার চলছে। তাহলে এখন এইখানে কেন এসেছে? দিয়া বলল, জি। আনাস দৃঢ় গলায় বলল, বেলকনিতে আসুন। দিয়া মোবাইল কানে ধরে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। নিচে তাকাতেই দেখলো আনাস দাঁড়িয়ে আছে। দিয়া যেতে আনাস সোজা হয়ে দাঁড়ালো। দিয়া এ সময় এখানে লোকটাকে দেখে বেশ অবাক হলো। আপনি এখানে? আপনি তো সিলেটে ছিলেন। আনাস জোরে শ্বাস টানলো। গাড়িতে হেলান দিয়ে দৃঢ় গলায় বলল, মাত্রই ফিরেছি, আজ রাতেই ব্যাক করব। দিয়া গোল গোল চোখ করে তাকালো। লোকটা সিলেট থেকে এসেছে, আবার আজই চলে যাবে? খুব বেশি দরকার না হলে এটা করার কথা নয়। কারণ মীরা একটু আগেই বলেছে উনি ভীষণ ব্যস্ত, কারোর সাথে কথা বলার সময়টুকুও পাচ্ছে না। ওখানে নতুন কোম্পানির সব দিক সামলাতে হচ্ছে আনাসকে। দিয়া ব্যস্ত গলায় বলল, আনাস সাহেব আপনি বাসায় আসুন, আমি আম্মাকে ডাকছি। আনাস, একটু নিচে আসতে পারবেন নাফিয়া? দিয়া একটু থমকালো। এত রাতে? লোকটার ডাকে নিচে যাওয়া উচিত? দ্বিধাদ্বন্দ্বে ভুগলো কিছুক্ষণ, এরপর ইতস্তত গলায় বলল, জি আসছি। আনাজ বলল, নীরাকে নিয়ে আসবেন। দিয়া ঘুমন্ত নীরাকে সাথে নিয়ে নিচে নেমে গেল। মুমতাহিনা কিচেনে সবকিছু গুছিয়ে রাখছিল। দিয়া ওর কাছে বলেই বের হলো। গেটের বাইরে যেতেই লক্ষ্য করলো রাস্তার ওপাশে দাঁড়ানো আনাজকে। আনাজের পরনে ফর্মাল ড্রেস আপ, সাদা শার্ট আর প্যান্ট। শার্টের স্লিভ কনুই পর্যন্ত গোটানো, আর টাইটা হালকা ঢিলে হয়ে আছে। হাতে ব্ল্যাক ওয়াচ, চুলগুলো একটু এলোমেলো, যেন এখনই একটা গুরুত্বপূর্ণ মিটিং থেকে বের হয়ে 5 ঘন্টা ড্রাইভিং করে ফিরেছে। লোকটাকে দেখলে বোঝা যাচ্ছে ভীষণ ক্লান্ত। দিয়া যেতে আনাস এগিয়ে গিয়ে নীরাকে কোলে তুলে নিল। নীরা যদিও ঘুমন্ত, তবে গলা জড়িয়ে নিল। আনাস গাড়ি থেকে রেড রোজ, হোয়াইট লিলি অ্যান্ড অর্কিডের মাঝখানে গোলাপি রিবন দিয়ে বাঁধা ফ্লাওয়ার বুকে এগিয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে নাফিয়া। দিয়া জাস্ট বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। আজ দিয়ার বার্থডে? হ্যাঁ, আজই দিয়ার জন্মদিন, তবে দিয়ারই মনে নেই। দিয়া ফ্লাওয়ার বুকে হাতে নিয়ে দৃঢ় গলায় বলল, ধন্যবাদ।
পরপর বলল, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে আনাস সাহেব, নীরাকে আমি নিচ্ছি। আনাজ হাসল, মুগ্ধ চোখে সামনে দাঁড়ানো মেয়েটাকে পর্যবেক্ষণ করলো। পরনে কালো রঙের সালোয়ার কামিজ, মেয়েটার চুলগুলো হাত কোপা করা। রাস্তার লাইটের আলোয় যতটুকু দেখা যাচ্ছে, মেয়েটা বারবার এদিক সেদিক তাকাচ্ছে। আনাস ভ্রু কুঁচকালো, মেয়েটা কি ভয় পাচ্ছে? আনাস হালকা হেসে বলল, গাড়িতে উঠুন। দিয়া এবার পড়ল মহাবিপদে। গাড়িতে উঠবে মানে? রাত এখন 12টা। এত রাতে এই লোকের সাথে কোথায় যাবে? লোকটার কি মাথা গেছে? সে গেটে তাকিয়ে বলল, হুম, কিন্তু কেন? কোথায় যাব? আনাস নীরাকে নিয়ে গাড়ির দরজা খুলে বলল, গেলেই দেখতে পাবেন। দিয়া এবার কি করবে ভেবে পেল না। দৃঢ় গলায় বলল, এত রাতে এভাবে বলে আসেনি কাউকে। যদিও মমতাহিনাকে বলে এসেছেন, তবুও মিথ্যা বলল। আনাজ বলল, ইমাদকে জানিয়েছি। দিয়া এবার গোল চোখ করে বলল, জি? আনাস চেয়ে রইল কিছুক্ষণ, দৃঢ় গলায় বলল, গাড়িতে উঠুন। দিয়া আমতা আমতা করে বলল, কিন্তু। আনাস এবার কপাল কুঁচকে তমতমে গলায় বলল, আপনি কি ভয় পাচ্ছেন নাফিয়া? নাফিয়া হকচকালো, সত্যি দিয়া ভয় পাচ্ছে। এত রাতে কোথায় যাবে? যদিও কটা দিনে বোঝা গেছে লোকটা যথেষ্ট ভালো মানুষ। যদিও লোকটা তার হবু স্বামী, তবুও ভয় পাচ্ছে নাফিয়া। সবকিছুতেই নাফিয়ার এখন ভয় কাজ করে। সে তুতলিয়ে বলল, কই না তো। দিয়াকে তুতলাতে দেখে আনাস এবার হেসে ফেলল। এগিয়ে গিয়ে দিয়ার সামনে দাঁড়াতেই দিয়া একটু সরে গেল। সে চোখ ফিরিয়ে নিল। আনাস বেশ শান্ত গলায় বলল, ভয় নেই ম্যাডাম, ভরসা রাখতে পারেন। পুরোটুকু না রাখলেও সামান্য একটু। দিয়া এবার বেশ লজ্জায় পড়ল। সে এদিক সেদিক তাকালো। আনাস দৃঢ় গলায় বলল, আমি কি চলে যাব মিস নাফিয়া? দিয়া কি করবে ভেবে পেল না। লোকটা তার জন্য এত পথ এসেছে, সে যাবে না? এটা কি ঠিক হবে? আনাস বলল, মেয়েটা ভয় পাচ্ছে, এটা স্বাভাবিক। এত কিছুর পর খুব সহজে কাউকে বিশ্বাস করা ভীষণ কঠিন। আনাস জোর করতেই চাইল না। সে বলল, ওকে, বাসায় চলে যান নাফিয়া। দিয়া এবার চট করে বলল, আপনি? আনাস শান্ত গলায় বলল, সিলেটে ব্যাক করব। দিয়া, বাসায় যাবেন না? আনাস, না, এখান থেকেই সিলেটে ব্যাক করব। ঘুমন্ত নীরার কপালে চুমু খেলো। এতক্ষণ জেগে থাকলে কত কত কথা বলতো পাকা বুড়িটা। আনাস নীরাকে দিয়ার কোলে দিয়ে বলল, যান। দিয়া নীরাকে কোলে নিয়ে টাই দাঁড়িয়ে রইল। আনাস চলে যেতে পা বাড়াতে দিয়া চটপট মেয়েকে নিয়ে গাড়িতে উঠে বসলো। আনাস অবাক হয়ে ভীষণ পরপর মৃদু হাসলো। বেশ আধ বেশ আধ ঘন্টা পর ঠিক সেই কাফেতে গেল যেখানে ওদের দেখা হয়েছিল। কাফের ঠিক সেই টেবিলটা সুন্দর করে লাইটিং আর ফ্লাওয়ার দিয়ে সাজানো। টেবিলের মাঝখানে রাখা বার্থডে কেক, সেখানে একটা সুন্দর ক্যান্ডেল জ্বলছে। দিয়া আসলে কি বলবে ভাবতে পারল না। অবাক হয়ে তাকিয়ে রইল। আজ দিয়ার বিয়ে। যদিও জাওয়াদ সাহেব, আনাস বাড়ির লোকজন চেয়েছিল মেয়েটার ধুমধাম করে বিয়ে দিবে। দিয়ার ঘোর আপত্তি, সে ধুমধাম করে বিয়ে করতে চায় না। লোকে কি বলবে? আনাস ও বাড়ির বড় ছেলে হওয়ায় বাড়িতে একটু ঝামেলা হলো। আনাসের মা এদিকে পছন্দ হলেও আনাসের মা এদিকে পছন্দ হলো মেয়ে আর বিবাহিত দেখে প্রথমেই দেখতে আসতে চেয়েছিল না। তবে ছেলের মুখের উপর না করতে পারেনি। যে ছেলে বিয়ে করবে না করবে না বলে সেদিন নিজে থেকে জাওয়াদ সাহেবের মেয়েকে বিয়ে করতে চাইলো, সেদিন সে ভীষণ খুশি হয়েছিল। তবে যখন জানলো মেয়েটা বিবাহিত, বাচ্চা আছে, তখন বিয়েতে অমত করলেন। তিনি কিছুতেই দিয়াকে দেখতে আসবে না। শেষ মুহূর্তে ছেলের মুখের পানে চেয়ে এসেছিল। দিয়াকে তার পছন্দ হয়নি এমন না, দিয়াকে তার পছন্দ হয়েছে ভীষণ। তবে মেয়েটা বিবাহিত, বাচ্চা আছে, সব সমস্যা এখানেই। বিয়েতে আয়োজন হবে না করেও কিছুটা করা হয়েছে। এমন আয়োজনে দিয়ার ভীষণ লজ্জা লাগছে। লোকে কি বলবে? এক বাচ্চার মা এভাবে গোটা করে বউ সাজতে বেশ লজ্জা লাগছে। বিয়ে বাড়ি মেতে উঠেছে, পুরো বাড়ি ঝলমলে আলোয় আলোকিত। মায়ের বিয়েতে নীরার খুশি খেয়ে দেখে। যদিও সে বুঝে না বিয়ে মানে কি, তবে আজকের পর সে আনাসের সাথে থাকবে শুনে খুশিতে নাচছে।
বাবা কাকে বলে নীরার জানা নেই। বাবার আদর, স্নেহ, ভালোবাসা কেমন হয় নীরার জানা নেই। এতটুকু একটা মেয়ে যখন তার মামাকে দেখতে, নুহাসকে আদর করতে ওর কি কষ্ট হতো না? সে আদর, স্নেহ আনাস তাকে দিয়েছে। বাবা না হয়েও সে বাবা হয়ে উঠেছে। আনাস সময় পেলেই নীরাকে দেখতে ছুটে আসে। এত মিষ্টি মেয়েকে ভালো না বেশে থাকা যায়? আনাস এখন এমন অবস্থা হয়েছে, মেয়েকে ছাড়া তার আর ভালো লাগে না। দিয়ার লোকটার পাগলামো দেখে অবাক না হয়ে পারে না। কি অদ্ভুত লোক! আনাস ব্যস্ত থাকা বিয়ের পর সব কেনাকাটা মীরা আনাসের মাকে দিয়াকে সাথে নিয়ে করেছে। পরের দিন রাতে কাজ রেখে হুট করে বাসায় এসে দিয়াকে নীরাকে সাথে করে বের হয়। আনাস আনাস নিজে মেয়ের আঙ্গুল চেপে ঘুরে ঘুরে নীরা যেটা কিনতে চেয়েছে সেটা নিয়ে এসেছে। সাথে দিয়ার জন্য শাড়ি গহনা দিয়েছে। দিয়া অবশ্য বারণ করেছে কয়েকবার, তবে আনাস শুনেনি। দিয়া জানতো না কোথায় যাচ্ছে, ইদানিং জিজ্ঞাস করে না কোথাও যাচ্ছে। লোকটা বললে চুপচাপ উঠে বসে গাড়িতে। আনাস পাশে থাকলে দিয়া নিজেকে ভীষণ সেফ মনে করে। লোকটা দিয়ার ভালো লাগছে। লোকটার কথা বলার ধরন, ব্যবহার, এই যে ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখা দিয়ার ভালো লাগে। উহ, দিয়া লোকটাকে ভালোবাসে না, ভালোবাসতে পারবে কিনা সেটাও জানে না। তবে লোকটা লোকটা সেদিন দিয়াকে বলেছিল সামান্য একটু ভরসা করতে। দিয়া লোকটাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারবে, এটুকু বিশ্বাস লোকটার প্রতি হয়েছে। পৃথিবীতে এত ভালো মানুষও হয়। নীরা ইদানিং লোকটার বাবাই বলে ডাকে, কিন্তু মিষ্টি লাগে শুনতে। নীরা জন্মের পর বাবাকে দেখেনি, বাবার কোলে ওঠেনি, বাবাকে জড়িয়ে ধরেনি। অথচ লোকটা কিছুদিনের ব্যবধানে নীরার বাবা হয়ে উঠেছে। বউ সাজে বসে আছে দিয়া। লাল রঙের বেনারসিতে টুকটুকে বউ লাগছে। মুমতাহিনা আজ ভীষণ ব্যস্ত। বাড়ি ভর্তি লোকজন। নীরা আজ বেবি পিঙ্ক রঙের টিউবল ফ্রক পরেছে। কুটুমুটু কুটুকুটু পায়ে দৌড়ে বেড়াচ্ছে। নুহাস অবশ্য মেয়েটার পিছু লেগে আছে। ছেলেটা মেরুন রঙের পাঞ্জাবি, জরি সুতার কাজ করা কোটি পরেছে। সে নীরার পিছু পিছু হাঁটতে বলছে। নীরা পড়ে যাবে, আস্তে আস্তে ছোট। নীরা কি আর শুনে? সে কিলকিল করে হাসছে আর ছুটতে জাওয়াত সাহেবের কুলে উঠল। বলল, নান্নু ভাই, নিমা নিমা কিমুন লাগছে? জাওয়াত সাহেব হাসলেন, নাতনির গাল টেনে বলল, নানু ভাইকে সুন্দর লাগছে। নীরা শব্দ করে হাসলো। নুহাস দাদার সাথে দাঁড়িয়ে বাগানের রান্নাবান্না কাজ দেখলো। নীরা নেমে গেল। জাওয়াত সাহেবও ব্যস্ত। সে নীরাকে নুহাসের কাছে রেখে চলে গেল। ইমাদ ও ছুটাছুটি করছে ভীষণ। নুহাস নীরার হাত চেপে হাঁটতে লাগলো। মুমতাহিনা নীরাকে দেখে এগিয়ে এলো। মেয়েটাকে এত মিষ্টি লাগছে। মা মেয়ে দুটোই দেখতে ভীষণ মিষ্টি। দিয়াকে বউ সাজে এত মিষ্টি লাগছে। মুমতাহিনা অবাক হয়ে চেয়েছিল অনেকক্ষণ। এত মিষ্টি দেখতে মেয়েটাকেও এক পুরুষ কঠিনভাবে ঠকিয়েছিল। মেয়েটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। আজ সে মেয়েটাকে এক পুরুষ ভালোবেসে যত্ন করছে। মেয়েটার জন্য কতই না ব্যস্ত সেই পুরুষ। মেয়েটাকে আগলে রাখার কত চেষ্টা, মেয়েটাকে নিজের করার কত শত চেষ্টা। কেউ পেয়েও অবহেলা করে না, কেউ 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 পেয়েও অবহেলা করে, কেউ না পেয়েও যত্নে রাখার চেষ্টায় মত্ত হয়ে ওঠে। মুমতাহিনা জানে না দিয়া আনাস সাহেবকে ভালোবাসতে পারবে কিনা, তবে আনাস সাহেব যে দিয়াকে পাগলের মতো ভালোবাসে মুমতাহিনা এই কয়েকদিনে বেশ বুঝতে পেরেছে। পুরুষ মানুষের ভালোবাসা তার ব্যবহার, যত্নে, কেয়ার করার ছোট ছোট কাজকর্মে প্রকাশ পায়। আনাস সাহেব যে দিয়াকে পাগলের মতো ভালোবাসে, মুমতাহিনা সেটা বুঝতে পেরেছে। মুমতাহিনা শুধু চায় দিয়া ভালো থাকুক, মেয়েটার একটা সংসার হোক, খুব সুন্দর একটা সংসার। মুমতাহিনা নীরাকে বলল, মাশাআল্লাহ, পরীটা কে? নীরা, আমি নিমা। মুমতাহিনা চিনল না, এমন ভাব করে বলল, আরে আরে, এটা তো আমাদের নীরা। ততক্ষণে নুহাস এসে দাঁড়ালো। মুমতাহিনার ডাক পড়েছে। সে ছেলের মাথায় চুলগুলো ঠিক করে দিল। নীরার চুলও ঠিক করলো। পরপর পরপর যেতে যেতে বলল, নীরা মা, দৌড়াস না, পড়ে গিয়ে ব্যথা পাবে। নুহাস, ওকে দেখো তুমি। নুহাস দুদিকে মাথা নাড়ল। নীরা বলল, নুসু ভাই, নিমা কিমুন লাগছে?
নুহাশ হেসে বলল, বারবির ডাল লাগছে, বারবির ডল লাগছে। নীরা এই নিয়ে 10 বার জিজ্ঞাসা করেছে তাকে দেখতে কেমন লাগছে। নুহাশ বারবার হেসে বলেছে তাকে দেখতে বারবি লাগছে। নীরা কিলকিল করে হেসে উঠল। নুহাশ নীরার ফুলগুলো ফুলো ফুলো গাল টেনে দিলে নীরা সরে গিয়ে চেঁচিয়ে উঠে বলল, নিমা, সেচিনি নত শুয়ে যাবে না? নুহাশ দুহাত বুকে বুকে গুজে হেসে উঠল। পরপর বলল, হ্যাঁ তাই তো। নীরা গাল আলতো ছুঁয়ে গাল এগিয়ে বলল, চললি বলল এক্ষুনি। নুহাশ গলাগলি ধীর গলায় বলল, সরি, এখন যাবে? নীরা মাথা নেড়ে উপর নিচ করে বলল, হুম। নুহাশ নীরার হাত চেপে দিয়ার রুমে গেল। মাথায় ঘোমটা টেনে বসে আছে দিয়া, পাশে নীরাকে কোলে নিয়ে বসে আছে আনাজ। এই তো কিছুক্ষণ আগে ওদের বিয়ে সম্পন্ন হয়েছে। দিয়া শক্ত হয়ে বসে আছে। কাজী সাহেব যখন দিয়াকে বলল, আপনি কি আনাস আহসান চৌধুরীকে স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন? দিয়া তখন কথা বলার শক্তি ছিল না, কথাটা কানে বাজছে এখনো। অথচ লোকটাকে যখন বলা হয়েছিল, আপনি কি নাফিয়া বিনতে জাওয়াদকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন, লোকটা নাকি দ্রুত কবুল বলে উঠেছিল। কি আশ্চর্য কাণ্ড! মুমতাহিনা হাসতে হাসতে শেষ। বারবার বলছিল লোকটার বিয়ে করার বেশ তাড়া ছিল বোধহয়। দিয়া বেশ লজ্জা পাচ্ছিল তখন। পাশেই লোকটাকে কত শান্ত রিল্যাক্স মুডে মেয়ের সাথে ব্যস্ত। নুহাশ নুহাশ এসে নিরালে নীরা নীরাকে নিয়ে গেল। দিয়া অবাক হয়ে চেয়ে রইল। আনাজ তাকাতেই চোখাচোখি হয়ে গেল। দিয়া সাথে সাথে চোখ নামিয়ে নিল। আনাজ হাসলো বোধহয়। সে দৃঢ় গলায় বলল, আপনাকে বউ বউ লাগছে নাফিয়া? দিয়া কপাল কুঁচকালো। বউ সাজলে বউ বউ লাগবে না? দিয়াকে বেঁধে ধরে বউ সাজিয়ে এখন বলা হচ্ছে বউ বউ লাগছে। আনাস আবারও বলে উঠল, আপনাকে আনাস আহসান চৌধুরীর বউ বউ লাগছে। দিয়া তাকাতে আনাস ঠোঁট চেপে হাসলো। দিয়া দ্রুত চোখ সরিয়ে নিল। আনাস দৃঢ় গলায় ডাকলো, মিসেস আনাস। দিয়া তাকাতে আনাস এবার একটু শব্দ করেই হেসে উঠল। দিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। লোকটা হাসছে কেন? এখানে হাসার মতো কি হয়েছে? এরপর কেটে গেছে 1 বছর। সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে গেছে। দিয়ারা ঘুরতে এসেছে কক্সবাজারে। সন্ধ্যা নেমে এসেছে সমুদ্রের বুকে। দিগন্তজোড়া জলরাশি যেন আকাশের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। সন্ধ্যার নরম আলোয় ঢেউগুলো রূপালি আভা ছড়িয়ে এগিয়ে আসছে তীরের দিকে। বাতাস বারবার উড়িয়ে দিচ্ছে দিয়ার চুলগোছা। ঢেউগুলো একের পর এক এসে বালু চড়ে আছড়ে পড়ছে। দূরে পাখি উড়ে যাচ্ছে দল বেঁধে। দিয়া দাঁড়িয়ে আছে খালি পায়ে ভেজা বালুর উপর। তার ওড়নাটা বারবার উড়িয়ে নিয়ে যাচ্ছে সমুদ্রের বাতাস। আনাস মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে পাশে। দিয়া চোখ বুজে লম্বা শ্বাস টানলো। সমুদ্রের লম্বা ঢেউ দেখে নীরা দুহাত চড়িয়ে চিৎকার করে আনাসকে ডেকে উঠল, বাবাই বাবাই দেখো। ঢেউ এসে দুজনের পায়ের কাছে আছড়ে পড়তে মেয়েটা কিলকিল করে হেসে উঠল। দেখতে দেখতে 1 বছর কেটে গেছে। এই বছরে কত কিছু বদলে গেছে। এই 1 বছরে কত কিছুই না বদলে গেছে। দিয়ার মনে হয় চোখের পলকে 1টা বছর কেটে গেছে। আজ ওদের বিবাহ বার্ষিকী। মানুষটার সাথে 1টা বছর কেটে গেছে চোখের পলকে। গত 1 বছরে দিয়া ভীষণ কাছ থেকে দেখেছে আনাজকে। একটা মানুষ কতটা দায়িত্ববান হতে পারে সেটা আনাজকে না দেখলে বুঝতো না। স্বামী হিসেবে লোকটা এতটাই পারফেক্ট যে দিয়ার গত 1 বছরের লোকটার কোনো ভুল চোখে পড়েনি। সব থেকে বড় কথা, লোকটা স্বামী, ছেলে, ভাই হিসেবে যতটা পারফেক্ট তার থেকেও পারফেক্ট বাবা হিসেবে। 1টা বছর কেটেছে বাবা মেয়ের মিষ্টি সম্পর্ক দেখে। নতুন নতুন বাবা হলে পুরুষের মাঝে যে আনন্দটুকু দেখা যায়, দিয়া সেটা দেখেছে আনাসের চোখে মুখে। দিয়া দেখেছে লোকটা অফিস থেকে ফিরে নীরাকে খাইয়ে দেওয়া, চুল বেঁধে দেওয়া, মেয়েকে গোসল করানো, মেয়েকে ঘুম পাড়ানো, বিকালের রাস্তায় মেয়ের আঙুল চেপে হেঁটে বেড়ানো। আনাসের মা প্রথম প্রথম নীরাকে তেমন পছন্দ না করলেও এখন নীরাকে চোখের হারায়।
পছন্দ না করলেও এখন নীরাকে চোখে হারায়। নীরা গত ১ বছরে এই বাড়ির মেয়ে হয়ে উঠেছে। এই বাড়ির সবাই নীরাকে আপন করে নেওয়ার দেখে দিয়া জাস্ট মুগ্ধ। সবটা সম্ভব হয়েছে অবশ্য আনাসের জন্য। দিয়া পাশে দাঁড়ানো আনাসের দিকে চাইলো। পরনে সাদা শার্ট, চুলগুলো বাতাসে উড়ছে, চোখে চোখে চিকন ফ্রেমের চশমা। আনাস, আপনি কিছু বলবেন মিসেস আনাস? দিয়া হকচকিয়ে উঠল। আনাস তাকালো, ভ্রু নাচালো। দিয়া তুতলানো গলায় বলল, কই না তো। বলেই হেঁটে একটু দূরে গেল। নীরা আনাসের কোল থেকে নামার জন্য চটপট শুরু করলো। আনাস মেয়েকে নামিয়ে দিল। নীরা ভেজা বালুতে বসে মন দিয়ে বালু জোড়া করতে শুরু করলো। আনাসও বসে পড়লো মেয়ের সাথে, সমান উৎসাহে বালু জড়ো করতে শুরু করলো। দিয়া ফিরে তাকালো। কি সুন্দর মুহূর্ত! দিয়া মুগ্ধ চোখে দেখছে। আনাস সাহেবকে যত দেখছে দিয়া তত মুগ্ধ হচ্ছে। দিয়ার কাছে জীবনটা রূপকথার গল্পের মতো, আর আনাস হচ্ছে গোড়ায় চেপে আসা রাজপুত্র। পুরুষ মানুষের ভালোবাসা অসম্ভব সুন্দর। পুরুষের ভালোবাসা যে নারী পেয়েছে সে নারী নিঃসন্দেহে ভাগ্যবতী নারী। আনাস সাহেব বুঝিয়ে দিয়েছেন সব পুরুষ এক হয় না। দিয়া লোকটাকে ভালোবাসে। দিয়া যতবার নিজেকে জিজ্ঞাসা করে ভেতর থেকে বারবার একটা শব্দই বেজে উঠল, হ্যাঁ ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে। দিয়া প্রেমে পড়েছে, সে আনাস সাহেবের প্রেমে পড়েছে। দিয়ার ভাবনার মাঝে হঠাৎ আনাস এসে দাঁড়ালো দিয়ার পাশে। এক হাতে কোমর জড়িয়ে ধরতে দিয়া চমকে উঠল। অবাক চোখে তাকাতে আনাস দিয়ার কপালে ঠোঁট চোয়ালো। দিয়া ফেলফেল চোখে তাকিয়ে রইল। আনাস চোখ নাড়িয়ে বাঁকা হেসে বলল, এইটুকু অধিকার কি এইটুকু অধিকার কিন্তু আমার আছে মিসেস আনাজ। দিয়া গোল গোল চোখ করে তাকিয়ে রইল। সেদিন রাতে দিয়া বলেছিল, আমাকে একটু সময় দিন আনাস সাহেব, সবটা মেনে নিতে, আপনাকে মেনে নিতে আমার সময় লাগবে। দিয়া ভেবেছিল লোকটা রাগ দেখাবে, কিন্তু লোকটা সেদিন দৃঢ় গলায় শুধু বলেছিল, আমি অপেক্ষায় থাকবো। অতঃপর কেটে গেছে ১ বছর। আনাস, আপনি কি আমার প্রেমে পড়েছেন মিসেস আনাস? দিয়া চমকে উঠল। তুতলানো গলায় বলল, কি বলছেন? আমি কেন প্রেমে পড়ব? আনাস কপাল কুঁচকালো। বল বলল, মিথ্যা বলছেন? দিয়া আশেপাশে চাইলো, বলল, মিথ্যা কেন বলবো? আপনার কেন মনে হলো আমি আপনার প্রেমে পড়েছি? আনাস সামনে তাকিয়ে শব্দ করে হাসলো। দিয়ার দিকে হালকা ঝুঁকে দৃঢ় গলায় বলল, ভালোবাসি বলে দিন নাফিয়া। কেউ একজন ওদের আগ্রহে অপেক্ষা করছে ভালোবাসি কথাটা শোনার জন্য। বলেই বাতাসে দিয়ার এলোমেলো এলোমেলো হয়ে মুখে লেপ্টে থাকা চুলগুলো গুজে দিল আনাস। দিয়া লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল। বাতাসটা হঠাৎ কেমন যেন অন্যরকম লাগলো দিয়ার। সে লক্ষ্য করলো এই মানুষটার একটা বিশেষ ক্ষমতা আছে। খুব সাধারণ কথা বলেও হৃদস্পন্দন বাড়িয়ে দিতে পারে। নীরা ডাকতে আনাস চলে যেতে পা বাড়ালো। দিয়া সোজা হয়ে দাঁড়ালো। সূর্য ধীরে ধীরে দিগন্তের ওপারে হারিয়ে যাচ্ছে। চারপাশে আলো কমে এসেছে। সমুদ্রের ঢেউগুলো আরো গাঢ় নীল রং হয়ে উঠেছে। দিয়া বলল, শুনছেন? আনাস থেমে গেল। বেশ আগ্রহ নিয়ে এগিয়ে এসে চট করে বলল, হুম, বলুন। দিয়া হেসে উঠল। এদিক ওদিক তাকিয়ে ঠোঁট কামড়ে বলল, বলবো? আনাস মাথা নাড়িয়ে বলল, প্লিজ। দিয়া বলল, অন্ধকার হয়ে আসছে, চলুন চলে যায়। আনাসের চোয়াল ঝুলে গেল। সে মাথা নাড়িয়ে বলল, হুম। দিয়া আনাসের মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল। আনাস নীরাকে হাত বাড়িয়ে বলল, বাবাই চলো। নীরা হাত চেপে হাঁটতে লাগলো। আনাস অন্য হাতটা বাড়িয়ে দিল দিয়ার দিকে। দিয়া কয়েক মুহূর্ত সে হাতটার দিকে তাকিয়ে রইল। পরপর হাতটা ধরে ফেললো এরপর হাতটা ধরে ফেললো দিয়া। আনাস তাকিয়ে মুচকি হাসলো। তিনজন পাশাপাশি হাঁটতে লাগলো সমুদ্রের কিনারা ধরে। রাত ২টো। বারান্দার কাচের দরজা খুলতে সমুদ্রের শীতল বাতাস এসে ছুঁয়ে গেল দিয়ার মুখ।
উঁচুতলার প্রশান্ত বেলকনি থেকে পুরো শব্দটা যেন হাতের নাগালে মনে হচ্ছে। নিচে সুইমিং পুলের নীল জল রাতের আলোয় চিকচিক করছে। দূরে দূরে বিস বিস্তীর্ণ সমুদ্রের কালচে নীল জলরাশি দিগন্ত পর্যন্ত ছড়িয়ে গেছে। একের পর এক ঢেউ তীরে আছড়ে পড়ছে। সেই শব্দ ভেসে আসছে মৃদু গুঞ্জনের মতো। উঁচু থেকে তাকালে মনে হয় পুরো কক্সবাজার যেন আলোয় আর সমুদ্রের এক অপূর্ব মেলবন্ধন। দূরের সৈকতে ছোট ছোট আলোতে জ্বলছে জোনাকির মতো, আর সমুদ্রের বুক বেশি আসা বাতাসে এক অদ্ভুত শান্তি মিলে আছে। এমন দৃশ্যে এমন দৃশ্যের সামনে দাঁড়ালে সময়ের হিসাব হারিয়ে ফেলাই স্বাভাবিক। পাঁচতারা হোটেলের বিশাল ব্যালকনিতে দাঁড়িয়ে দিয়া মুগ্ধ চোখে তাকিয়েছিল সামনে। নিচে পৃথিবী, আর সামনে শুধু সমুদ্র। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে তাকা নারকেল গাছগুলো বাতাসের ঢালে দুলছিল। শীতল হাওয়ায় এসে বারবার উড়িয়ে দিচ্ছিল দেয়ার চুলগুলো। ঢেউয়ের অবিরাম গর্জন, আকাশ ভরা গোধূলির রং আর প্রিয় মানুষের উপস্থিতি সব মিলিয়ে মুহূর্তটা এত সুন্দর ছিল যে দিয়ার মনে হচ্ছিল সময়টা যদি এখনই থেমে যেত। আনাসের বুকে মাথা রেখে শান্তিতে চোখ বুজে রইল দিয়া। আনাস বেশ অবাক হয়েছিল মেয়েটার কাণ্ড দেখে। বেশ সময় পর ধীর গলায় বলল, আপনি কি জেগে আছেন নাফিয়া? নাফিয়া দুহাতে জড়িয়ে ধরল আনাসের গলা, হালকা মাথা নাড়িয়ে বলল, হুম। আনাস মেয়েটার কাণ্ডে হাসলো, দৃঢ় গলায় বলল, ঘুম পেয়েছে, রুমে যাবেন? দিয়া আবারও শক্ত করে জড়িয়ে ধরল, বলল, হুম। আনাস এবার হেসে বলল, আপনি কি সারা রাত এখানে থাকার প্ল্যান করেছেন? দিয়া এবার মাথা তুলে বলল, যদি তাকি থাকবেন না? আনাস চট করে দিয়ার গালে চুমু খেলো, দিয়াকে জড়িয়ে নিল, বলল, কেন নয়? চার চারপাশ শান্ত, কোনো কোলাহল নেই। দিয়া হাসলো, দৃঢ় গলায় বলল, ভালোবাসি। আনাসের পুরো পৃথিবী যেন থমকে গেল। সে দৃঢ় গলায় বলল, কিছু বললেন? দিয়া তাকালো একবার, এর পরপর বলল, হুম। আনাস বলল, কি? দিয়া আনাসের মুখে মুখ গুজে বলল, ভালোবাসি আনাস সাহেব। আনাস ঠোঁট কামড়ে হেসে ফেলল। দিয়া দৃঢ় গলায় বলল, আপনি এলেন আমার আর আমার প্রশান্ত দ্বিধা, সমস্ত ভয়, সমস্ত না পাওয়া গল্প ফিরিয়ে জীবনটা ধীরে ধীরে এক শান্ত সুন্দর রূপকথায় বদলে দিলেন। আনাসের বন্ধুর বিয়েতে যাবে বলে সবাই তৈরি হচ্ছে। দিয়া মেরুন রঙের কাতান সিল্কের শাড়ি পরেছে। বিয়ের পর আজ প্রথমবার শাড়ি পরেছে দিয়া। নিজেকে কয়েকবার আয়নায় পরখ করলো। এর মধ্যে রুমে আসলো মীরা। ভাবি সবাই রেডি হয়ে নিচে। দিয়া হকচকালো ভাবিকে দেখে মুগ্ধ চোখে তাকিয়ে রইল মীরা। ভাবি, কি মিষ্টি লাগছে তোমায়, বলেই জড়িয়ে নিল দিয়াকে। দিয়া হেসে উঠল, মীরার গালে হাত রেখে বলল, তোমাকেও ভীষণ মিষ্টি লাগছে। মীরা টুট উল্টে বলল, তোমাকে বেশি মিষ্টি লাগছে। নীরা বিছানায় বসে গাল ফুলিয়ে বলল, আমাকে? মীরা দিয়া মীরা দিয়া তাকাতেই দেখলো ম্যাডাম গাল ফুলিয়ে বসে আছে। মীরা এগিয়ে এসে বলল, তোমাকে কম মিষ্টি লাগছে। দিয়া পিক করে হেসে উঠল। নীরা টুট উল্টে কেঁদে ফেলল। দিয়া দীর্ঘশ্বাস ছেড়ে মেয়ের দিকে তাকিয়ে রইল। মেয়েটা দিন দিন আদরে বাদর হচ্ছে। মীরা নীরাকে কোলে তুলে নিয়ে বলল, আরে আরে, আপনাকেও ভীষণ মিষ্টি লাগছে। লাল রঙের ফ্রকে মেয়েটাকে আদরে লাগছে ভীষণ। মীরা টপাটপ নীরার গালে চুমু বসালো। দিয়া চটজলদি তৈরি হতে লাগলো। দিয়া হালকা সাজলো, চুলগুলো খোপা করলো, গাজরা পরবে তাই। মীরা নীরাকে সাথে নিয়ে রুম থেকে বের হবে এমন সময় আনাস রুমে ঢুকলো। দ্রুত রুম থেকে বের হয়ে গেল। আনাস রুমে ঢুকে দিয়াকে দেখে ঠায় দাঁড়িয়ে রইল। আনাস বোধহয় নতুন করে প্রেমে পড়লো। মুগ্ধ চোখে দেখলো এক অতি সুন্দরী নারীকে, যে এই মুহূর্তে চুলে গাজরা পরার প্রস্তুতি নিচ্ছে। দিয়া দিয়া মীরা, গাজরাটা একটু পরিয়ে দাও তো। ততক্ষণে আনাস দিয়ার পিছনে এসে দাঁড়িয়েছে। দিয়া মীরার সারা শব্দ না পেয়ে গাজরা হাতে পিছু ফিরতে আনাসের বুকে কপাল ঠুকে দিল।
দিয়া হকচকলো আতঙ্কে কিছুটা চেঁচিয়ে উঠল। টাল টাল সামলাতে না পেরে একটু ঝুঁকে পড়ল আনাজ, সাথে সাথে কোমর কোমর আঁকড়ে মেয়েটাকে নিজের দিকে টেনে নিল। দিয়ার আতঙ্কিত চেহারা দেখে ঠোঁট কামড়ে হাসলো। আনাজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে দিয়া গোল গোল চোখ করে তাকিয়ে রইল। আনাজ হাসকি সরে বলল, পড়ি। দিয়া বড় বড় করে তাকিয়ে বলল, হুঁ। আনাজ মাতাল কণ্ঠে বলল, আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি নাফিয়া, আপনাকে একটু চয়ে দেব। দিয়া এবার হতভম্ব হয়ে ভাবতে লাগলো, চুইয়ে দিবে? লোকটা এই মুহূর্তে দিয়াতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। লোকটার হাত ধরার দখলে দিয়ার কোমর, চোখে মুখে উপচে পড়ছে গরমের নিঃশ্বাস। আনাস এবার পুনরায় বলল, প্লিজ। দিয়া তাকিয়ে রইল আনাসের মুখের দিকে। লোকটার কণ্ঠ কতটা শান্ত, স্থির, কতটা আকুতি ভরা। দিয়া দুহাতে আনাসের পিঠ জড়িয়ে চোখ বুজে নিল। গোলাপি ঠোঁটগুলো, চোখের পাপড়িগুলো অনবরত কাঁপছে। মেয়েটা শ্বাস আটকে শক্ত করে দাঁড়িয়ে আছে। আনাজ মুচকি হাসলো। সে দিয়ার দু চোখে কপাল ঠোঁট চোয়ালো। পরপর গলায় দিয়া খেপে উঠতে আনাস দিয়াকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে দিয়ার কানে ফিসফিসিয়ে বলল, বিয়েতে না গেলে হয় না? দিয়া দৃঢ় গলায় বলল, হুম। আনাস এবার হেসে উঠল। নিজেকে সামলে দিয়ার গলার আলতো করে টুট চেপে দিয়াকে ছেড়ে দাঁড়ালো। দিয়া হা করে তাকিয়ে রইল। আনাস ঠোঁট চেপে হেসে উঠল। দিয়াকে টেনে আয়নার সামনে দাঁড় করালো। দিয়ার কোপায় গাজরাটা পরিয়ে দিল যত্ন করে। দিয়ার কানে ঠোঁট চেপে ফিসফিসিয়ে বলল, শুধু আমাকে এলোমেলো করে দিতে কি আজ এত আয়োজন? দিয়া শক্ত হয়ে দাঁড়িয়ে আয়নায় লজ্জা ভরা দু চোখে লোকটাকে দেখলো। পরনে বটল গ্রিন পাঞ্জাবি, সাদা পাজামা, ব্রাউন গড়ি, চুলগুলো পরিপাটি করা, পারফিউমের মাতাল করা ঘ্রাণ দিয়ার নাকে গিয়ে লাগছে। নীরা ছুটে রুমে ঢুকলো। আনাস মেয়েকে দেখে এগিয়ে গেল। নীরা আনাসের কোলে চেপে উঠল। নীরা, চুলগুলো বেঁধে দাও। মাম্মামকে দিয়েছো কেন? আনাস হেসে উঠল। মাম্মামকে হিংসে হচ্ছে আপনার? নীরা গাল ফুলিয়ে বলল, হুম। আনাস এবার শব্দ করে হেসে উঠল। পরপর চিরুনি এরপর চিরুনি হাতে খুব যত্ন সহকারে মেয়ের চুল বাঁধতে লাগলো। দিয়া তাকিয়ে রইল শুধু মুগ্ধ চোখে। একজন পুরুষের মাঝে যতটুকু রূপ থাকে, বাবা, ভাই, স্বামী, সন্তান, আনাস সব রূপেই পারফেক্ট। সে যেমন একজন ভালো সন্তান, তেমনি ভালো ভাই, ভালো বাবা, ভালো স্বামী। সঠিক মানুষ হলে জীবন অটোমেটিক সুন্দর হয়ে ওঠে। বেঁচে থাকার আগ্রহ বেড়ে যায়। দুনিয়ার সবকিছু তখন সুন্দর লাগে। তেমনি দিয়ার জীবন সুন্দর হয়ে উঠেছে। এক কালো অধ্যায় ছেড়ে আনাসের সাথে সুন্দর জীবনে পা দিয়েছে। জীবন জীবন থেকে সমস্ত অন্ধকার, ক্লান্তি, চিন্তা সব সরিয়ে দিয়েছে আনাস নামক এক অপূর্ব সুন্দর পুরুষ। দিয়ার একটাই চাওয়া, এভাবেই সারাটা জীবন কেটে যাক আনাস নামক পুরুষটার সাথে। নিরা থাকুক ওই বাবার সাথে। সবশেষ ভালো থাকুক ওরা সবাই। ভালো থাকুক আনাস আহসান চৌধুরীর মতো পুরুষেরা। নীরার জীবন যে পুরুষ সুন্দর করে তোলে, সে পুরুষের ভালো থাকুক, ভালো রাখুক সব সব নারীর জীবনে একজন আনাস আহসান চৌধুরী আসুক, যে পুরুষ নারীর জীবনকে রাঙিয়ে তুলবে ৭ রঙে। সমাপ্ত। দিদার প্রহর শেষে সম্পূর্ণ গল্প। জেসমিন জেমি। গল্পটি শেষ হলো। গল্পটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পে ভুল ভ্রান্তি হতে পারে, সবাই দয়া করে নিজ গুণে ক্ষমা করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো গল্পের পর্বে।